বাসরে বা জন্মদিনে ফুলের তোড়া দেয় লোকে, কখনো মরা লোকের সমাধিতেও ফুলের তোড়া দেয়। আজ আমার বাসরও নয়, জন্মদিনও নয়। তবে হ্যাঁ, কালকে আমি শেষ হয়ে গেলে আজকে ফুলের তোড়ার মানে থাকতো। যাই হোক, এবার বলুন তো উদ্দেশ্যটা কি? সন্ধি করতে। সন্ধি করতে? এখনো যুদ্ধ আরম্ভ হলো না, আপনি সন্ধি করতে এসছেন? সবুর করুন, এই ফুলের তোড়াটা পরীক্ষা করে নি। পরীক্ষা করবে? আপনি বোধহয় পরীক্ষিত উপাখ্যান পড়েননি। ওর দক্ষকে দংশন করার অভিশাপ ছিল, কিন্তু দক্ষর প্রাসাদে ঢোকার পথ না পেয়ে একটা ফুলের ভিতর পোকা হয়ে এসেছিল সে। আপনি তো ফুলের তোড়া নিয়ে এসছেন দেখছি। তুমি বয়সে যুবক আর অভিজ্ঞতাতে খুব কাঁচা, তাই তুমি জানো না সন্ধি শর্ত নিয়ে যে আসে সে মারার অস্ত্র নিয়ে আসে না। আর যে যুদ্ধের কথা বলছো সেই যুদ্ধ আজ থেকে 2 পুরুষ ধরেই চলে আসছে। রামশঙ্কর চৌধুরীর নাতির মৃত্যুর পর আপনা আপনি সে যুদ্ধ শেষ হয়ে যেত, কিন্তু তুমি হঠাৎ ঢুকে পড়ে সব হিসাব গুলিয়ে দিয়েছ। বাহ বাহ বাহ, আমার কিছু অজানা হিসেব মিলে গেল। অজানা হিসেব? যুদ্ধতে যারা মরলো তারই কিছু কিছু হিসেব। পাবে না, কখনোই পাবে না। পেতে হলে তোমাকে সেই রকম ভাবে ঘুরতে হবে যেরকম ভাবে আমি তোমার পরিচয় পাবার জন্য ঘুরে বেরিয়েছি। পরিচয় পরে পাবেন, সন্ধির শর্ত বলুন। 50-50। মানে? রামশঙ্কর চৌধুরী স্থাবর অস্থাবর ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স সব সম্পত্তির মূল্য প্রায় 70 কোটি টাকা। ঠিক তার অর্ধেক পাবে যদি 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 রামশঙ্কর চৌধুরী আর তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাসছো যে? না, এমনি হাসি পেল। আগে বলুন। বর্তমানে কেউই প্রমাণ করতে পারবে না যে তুমি আসল শুভঙ্কর নাও বলে, আর আমিও মুখ খুলবো না। নাও, হাত মেলাও। বাঁ হাতে হাত মিলায় না দাদু। আই মিন মেঘনাদ যে না, বাঘ তার শিকারকে খেয়ে নেওয়ার পরে সেসব হাড়গোড় ফেলে দিয়ে যায়, সেগুলোকে শেয়াল কুকুর মিলে খায়। তার মানে নাতি হিসেবে চৌধুরী বংশের সব সম্পত্তি কিন্তু আমার। আগে খেয়ে নি, যদি কিছু হাড়গোড় বেঁচে থাকে তাহলে আমি সেগুলো পাঁচিল ডিঙিয়ে তোমাদের ছুড়ে দেবো। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি নও? নো, আই এম সরি, দরে পোষালো না। ভালো করে চিন্তা করে দেখো। আমি এখানে আসার আগেই ভালো করে চিন্তা করে এসেছি মেঘনাথ জেনা। তোমার একটা হাত একটা পা আগেই গেছে, আমার পিছনে লাগলে তোমার অন্য দুটো হাত পাও গুঁড়িয়ে দেব আমি, সেটা মনে রেখো। ছোকরা, তুই তুই আমায় চ্যালেঞ্জ করছিস? ঠিক আছে, দেখে নেবো আমি। দেখে নেবো। হরিপদ, আসছি। হরিপদ, বলো মা। তোকে না কখন বলেছি তাড়াতাড়ি রেডি হ, হাসপাতালে যাব। মা, শুভবাবুকে আনতে হসপিটালে তো গাড়ি চলেই গেছে, অযথা আমরা গিয়ে কি করবো বলো তো? তুই আমার মুখের উপরে কোনো কথা বলবি না। চল আমার সঙ্গে, ওকে সঙ্গে করে নিয়ে আসবো। আয়। কাকে সঙ্গে করে নিয়ে আসতে যাচ্ছ লোককে? কেন? তুমি কালকের ঘটনাটা জানো না? হ্যাঁ জেনেছি, তার সঙ্গে আরো অনেক ঘটনা জেনেছি, কিন্তু সবকিছু জানার পরে, সব শোনার পরে সব ভুল ভেঙে গেছে আমার। ভুল? এই, তুই কি শুনছিস? যা। এবার বলো কি বলছো। শোনো, দিল্লি থেকে ফেরার পর আজ পর্যন্ত যাকে তুমি শুভ বলে জেনে এসছো, যাকে নাতি বলে ভেবে তোমার স্নেহ মমতা উজাড় করে দিয়ে এসছো, সে তোমার নাতি শুভ নয়। কি বললে? কি বললে তুমি? যেদিন রামশঙ্কর অপারেশনের জন্য শুভকে সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছিল, সেদিন রাস্তার উপরে ওকে ট্রাক চাপা দিয়ে এই শুভকে মেরে দিয়েছে। এ তোমার শুভ নয়, এ ওর খুনি, মার্ডারার। বন্ধ করো, বন্ধ করো তুমি। আমার এই মুখ বন্ধ করতে পারো ঠিকই, কিন্তু রামশঙ্কর নিজের হাতে যে তার সৎকার করেছে, নিজের হাতে নাতির সমাধি বানিয়েছে, ইচ্ছে করলে সে সমাধি তুমি দেখে আসতে পারো। না, এ অসম্ভব, এ সম্ভব নয়। এ সম্ভব নয়? রামশঙ্কর ফেরার পর থেকে আজ পর্যন্ত রামশঙ্করের ব্যবহারটা একটু মনে করা যাক, তাহলেই কাউকে প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না, তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। শুভ শুভ শুভ, তোমার মুখে কি আর কোনো কথা নেই? সকাল সকাল শুভ শুভ কেন করছো? কি গো দাদু, একা এসে ঠাকুমাকে শখ?
না সারপ্রাইজ দিতে চেয়েছিলে? আর কাকে খুঁজবো? তোমার আদরের নাতিটিকে। ও সেখানে আমারই আদুরে নাতি, তোমার কিছু না। আমি দিল্লি থেকে ফেরার পরে দাদু আমাকে শুভ বলে ডাকতে ভুলেই গেছে, যেন আমি ওর কাছে শুভ নই, অশুভ। তুমি কে? তুমি কে? ওকে তুমি বলছো তুমি? একই রকম চেহারার সুযোগ নিয়ে এই ঠক বদমাস তোমার নাতিকে খুন করেছে, তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবে বলে এখানে এসছে। দেখো লক্ষ্মী, আমার নিজের বোন চলে যাওয়ার পর থেকে তোমাকেই নিজের বোন বলে দেখে এসেছি। আমার চোখের সামনে তোমার সর্বনাশ হয়ে যাক আমি সইতে পারবো না বলেই সব কথা খুলে বলে দিয়েছি। এবার তোমার ইচ্ছা, তোমার উপরেই নির্ভর করছে তুমি কি করবে না করবে। আমি আসছি লক্ষ্মী। ঠাকুমা, ঠাকুমা। ছবি না আমায়। কে তুই? আমি তো ঠাকমা নই, কিচ্ছু নই। তুই একটা খুনি, ধাপ্পাবাজ, ঠকবাজ। তুই আমার শুভকে খুন করেছিস, সম্পত্তির লোভে আজ পর্যন্ত আমার নাতির অভিনয় করেছিলি তুই। আরে তোর সম্পত্তির দরকার ছিল আমাকে বলে সারা সম্পত্তি তোর পায়ের তলে লুটিয়ে দিতাম। তোর মাথার দরকার ছিল না, আমার মাথায় যে দেখতিস তোর পায়ের তলে আমি আমার মাথা রেখে দিতাম। কেন তুই আমার শুভকে মারলি? কেন আমার একমাত্র আশা ভরসা গলা টিপে শেষ করে দিলি? শুভ তোর কি ক্ষতি করেছিল? শুভকে যেখানে পাঠিয়েছিস আমাকেও সেখানে পাঠিয়ে দে। শেষ করে দে, শেষ করে দে আমাকে। তোর লোভ, তোর লালসা পূর্ণ করতে নে আমার গলা টিপে আমাকে মেরে দে। ঠাকুমা ডাকবি না, ডাকবি না আমি ঠাকুমা। যে ডাকটা আমার কাছে অমৃত ছিল একদিন, আর তোর মুখে সে ডাকটা বিষ লাগছে। চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। আজ তোর জন্মদিনে এটা আমি তোকে দিলাম। এটা তোর কাছে থাকলে সব সময় আমাদের কথা মনে পড়বে। এটা তুই, এটা কোথায় পেলি তুই? কে দিয়েছে তোকে? বল, জবাব দে আমায়, জবাব দে। এই দিনের জন্যই তো আজ অব্দি অপেক্ষা করেছি ঠাকুমা। এই বুকে পাষাণ চাপিয়ে, মনে অজস্র অভিমান নিয়ে এ বাড়ির ভিতরে আমি জ্বলেছি, শুধু জানাবো বলে কি আমার পরিচয়, আমি কে। এসো আমার সঙ্গে। মা, দীপু, দীপঙ্কর চৌধুরী আমার বাবা। মা এসো। নন্দিনী চৌধুরী আমার মা, মা আমার ঠাকুমা। মা, আমি আপনার বৌমা বলে আপনার বিশ্বাস হচ্ছে না? না, কি করে বা বিশ্বাস করাবো? কেনই বা বিশ্বাস করবেন? আপনাদের বউ হিসেবে আপনাদের সেবা করার সৌভাগ্য আমার হয়নি হয়তো, কিন্তু আপনার পুত্রের স্ত্রী হবার সৌভাগ্য মাত্র কিছুদিনের জন্য আমার হয়েছিল। তার সাক্ষী এই হার, সেটা আপনি ওর জন্মদিনে উপহার দিয়েছিলেন, আর তার উপহার এই শুভ।
যে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে অনেক মূল্য দিতে হয়েছে মা, বৌমা হবার, স্ত্রী হবার, মা হবার অনেক দাম দিতে হয়েছে, আর আজও দিয়ে চলেছি। তা না হলে আজকে আপনার সামনে দাঁড়িয়ে আমি আমার আর আমার পুত্রের পরিচয় দেবার প্রয়োজন হতো না। কথা দিয়ে সে আপনাকে দেখতে চলে এসেছিল, আর ফেরেনি সে। পরে জেনেছি যে বিয়ে করেছেন উনি। লজ্জা, অপমান, দুঃখ আর বাবার গঞ্জনা সইতে না পেরে 4 মাসের সন্তানকে গর্ভে ধরে মরতে নদীতে ঝাঁপ দিয়েছিল। তাও আমি মরলাম না, কয়েকজন মাঝি আমাকে জল থেকে তুলে আমায় বাঁচিয়ে দিল। আমার বিবেক আমাকে বলল, গর্ভের সন্তানকে জন্ম দাও, মানুষ করো, মানুষ করতেই হবে তোমাকে। শুভ কোলে এলো, কত কষ্ট করে ওকে বড় করেছি। আরো বড় হবার পরে সে যখন বাবার পরিচয় চাইলো, সেই সময় তার বাবার বংশ পরিচয় না দিয়ে আমি থাকতে পারিনি মা। মার কাছে সবকিছু শুনে ফেলার পরে তোমাদের সবার প্রতি ঘৃণাতে মন বিষিয়ে গেল। সব থাকতেও আমি নিঃস্ব, পরিচয় থাকতেও পরিচয়হীন। সুযোগ খুঁজতে থাকি আমি কিভাবে অন্যায়ের জবাব দেব। ঠিক এমনি সময় আমার চোখের সামনে তোমার শুভর অ্যাক্সিডেন্ট হলো, আর সৌভাগ্যবশত ডায়েরি ছিটকে পড়লো আমার কাছে। সেই ডায়েরি পড়ে তোমার কথা, দাদুর কথা,